ওয়েদার আপডেটের দিকে, কারণ এই মুহূর্তে রাজ্যে কিন্তু শীতের একটা আমেজ রয়েছে। দক্ষিণবঙ্গে পারদ স্বাভাবিকের নিচেই রয়েছে, আর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16.6 ডিগ্রির ঘরে। হাওয়া অফিস কি বলছে, কেমন থাকবে এই উইকেন্ডে ওয়েদার জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন। সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, রাজ্যে শীতের আমেজ এই মুহূর্তে রয়েছে, হাওয়া অফিস কি বলছে, উইকেন্ডে কেমন ওয়েদার থাকবে? দেখো, এতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রা ছিল, সর্বনিম্ন তাপমাত্রা, তা কিন্তু স্বাভাবিকের মধ্যে ছিল। যেমনটা হাওয়া অফিস জানিয়েছিল যে আগামী এই 3 দিন অর্থাৎ আজকে থেকে আরও 2 দিন ধরে যে তাপমাত্রা থাকবে তা কিন্তু স্বাভাবিকের নিচে থাকবে। অর্থাৎ স্বাভাবিকের নিচে যখন তাপমাত্রা থাকবে ঠিক তখন কিন্তু শীতের আমেজ অনুভূত হবে পশ্চিমবঙ্গবাসীর কাছে। ঠিক সেরকমটাই দেখা যাচ্ছে। বীরভূমের ক্ষেত্রে তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে গিয়েছে এবং পুরুলিয়ার ক্ষেত্রে 13 ডিগ্রি, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে 12 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে 13 ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে কলকাতার ক্ষেত্রে 16.4 সকালের দিকে তাপমাত্রা এবং রাত্রের দিকেও কিন্তু ওই রকমভাবেই সর্বনিম্ন তাপমাত্রা কমে যাচ্ছে, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একেবারে নিচে থাকছে। কার্যত এই 24 ঘন্টায় এই যে আবহাওয়া তার কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হবে না। আগামী 3 দিন এই তাপমাত্রা কিন্তু তাপমাত্রার পারদ যে নিম্নমুখী থাকবে তা কিন্তু বলছে হাওয়া অফিস। একেবারে ধন্যবাদ সুদীপ্ত। আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু এখন শীতের দাপট রয়েছে। একটু পুরুলিয়ার দিকে নজর রাখি, কারণ পুরুলিয়ায় পারদ 12 ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। সকাল থেকে কেমন অনুভূত হচ্ছে, এবং অবশ্যই পুরুলিয়ায় পর্যটকরা এই সময় পৌঁছেছেন, তারাই বা কি বলছেন, শীতকে কেমনভাবে তারা এনজয় করছেন। ইন্দ্রজিৎ রয়েছেন, সরাসরি চলে যাবে ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে সকাল থেকে কি ছবি? দেখো, একেবারেই 12 ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন এবং ব্যাপক ঠান্ডা রয়েছে। সকালে, শীতের সকালে আমরা ঠিক যেমন ছবি দেখি, রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়া, শীত বস্ত্র পরে বাইরে বেরোনো, টুপি, মাফলার, চাদর, ফলে শীতের সকালের ছবিটা একই রকম রয়েছে। এবং যেভাবে তাপমাত্রার পারদ নামছে দিনে দিনে, গতকাল 13 ছিল, আজকে সর্বনিম্ন 12 ডিগ্রি তাপমাত্রা হয়েছে এবং এই তাপমাত্রা যেমনটা মনে হচ্ছে আরও নামবে। এবং তুমি যেমন জিজ্ঞেস করছো, শীত পড়লেই পুরুলিয়াতে পর্যটকদের একটা ভিড় দেখতে পাই। এবারও ঠিক একই ছবি দেখা যাচ্ছে। বিশেষ করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে শুরু করে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছে পর্যটকরা। একদিকে যেমন পর্যটকরা শীতকে উপভোগ করছে, ঠিক একইভাবে জেলার মানুষও কিন্তু এই শীতকে উপভোগ করছে। জেলার মানুষ শীতকে উপভোগ করছেন এবং পর্যটকরা তারাও কিন্তু শীতকে অনুভব করছেন। আর পুরুলিয়া যেমন ছবি দেখলাম, এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখি। পুরুলিয়াতে যখন 12 ডিগ্রি, বাঁকুড়াতে কত রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত, আরো বিস্তারিত বলবে। প্রিয়ব্রত, বাঁকুড়াতে কেমন ছবি সকাল থেকে, কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা? একেবারে 13 ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে এবং শীতের সকালে যে ছবি সেটার কিন্তু পরিবর্তন হয়নি। সকাল থেকেই মানুষজন যারা নিতান্তই প্রয়োজনে বেরিয়েছেন তারা কিন্তু বলা চলে যে পুরোটাই ঢেকে বেরিয়েছেন, মাফলার, সোয়েটার পুরোটাই ইউজ করছেন। এর পাশাপাশি কিন্তু যারা মানুষজন বেরিয়েই পড়েছেন, তাদেরকে বেরোতেই হচ্ছে, তারা কিন্তু গরম চায়ের পেয়ালায় চুমুক দিয়ে কিছুটা শরীর গরম করে নেওয়ার চেষ্টা করছেন। কিছুটা রাস্তার পাশে যেখানে আগুন জ্বলছে সেখানে নিজেদের হাত পা থেকে নিতে চেষ্টা করছেন। মূলত বাঁকুড়া জেলায় যে তাপমাত্রা কমে, সেই তাপমাত্রা এখনো পর্যন্ত না কমলেও হঠাৎ করেই এই যে তাপমাত্রা কমে যাওয়া, সেটাতে কিন্তু শীত অনুভূত হচ্ছে এবং আগামী দিনগুলোতে আরো শীত অনুভূত হবে এমনটা দাবি করছে আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে তাপমাত্রা আরো কমবে, কিন্তু আজকের সকালটা কিন্তু অন্যরকম হয়েছে, কেননা 8টা বাজলেই রোদ উঠতে শুরু করে, সেই রোদ কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি। আর সেক্ষেত্রেই মনে করা হচ্ছে এই তাপমাত্রা আজকে সকাল থেকে যেভাবে রয়েছে সেটা কিন্তু সারা দিনই থাকবে, এমনটাই মনে করছে জুনেলা। বেশ, ধন্যবাদ। ঝাড়খণ্ডের কলকারখানায় দূষিত হাওয়া পুরুলিয়ায়, আর এর জেরে বায়ু দূষণ। এই দূষণ রুখতে পুরুলিয়ায় এবার গাছের প্রাচীর। ঝাড়খণ্ডের গা ঘেঁষা পুরুলিয়া। এপারে পুরুলিয়া ঝালদা, জয়পুর, বাগমুন্ডি, ওপারে ঝাড়খণ্ডের বোকারো, সিলি। এইসব এলাকায় রয়েছে একাধিক কলকারখানা, খনি। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বক্তব্য, ঝাড়খণ্ডের এই সমস্ত এলাকা থেকে কলকারখানার দূষিত বাতাস ঢুকে পুরুলিয়ায়। শীতকালে দূষণের মাত্রা বাড়ে। এই দূষণ রুখতে ঢাল এবার গাছ। তৈরি করা হচ্ছে গাছের প্রাচীর। পুরুলিয়ার ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে গাছ বসানোর কাজ শুরু করে দিয়েছে বন দপ্তর। আমরা যদি এখানে একটা গাছের প্রাচীর তৈরি করতে পারি, এই যে পশ্চিম দিক থেকে ভেসে আসা দূষণটা, সেটা ওই গাছগুলো প্রতিহত করবে। এটা যে বাতাসের গুণগত মান শুধু উন্নত করবে তাই নয়, আরও অনেক রকমের বাস্তুতান্ত্রিক পরিষেবা দেবে এবং যে পরিবেশটা
অবক্ষয় হয়েছে সেটাকে আবার পুনরুদ্ধার করবে। একটা যৌথ উদ্যোগে এই সমস্ত অঞ্চলে যে পলিউশনটা হচ্ছে সেটা যাতে আমরা তাকে আটকাতে পারি বা এখানকার পলিউশনের পরিস্থিতিটা যাতে আরও খারাপ না হয়, আমরা যেন পরিষ্কার বাতাস বা ক্লিন এয়ার পেতে পারি, তার জন্য আমরা একটা সবুজ প্রাচীর কন্টিনিউয়াস প্ল্যান্টেশন তৈরি করছি। ঝাড়খণ্ডের সঙ্গে পুরুলিয়ার সীমানা প্রায় ৩২৩ কিলোমিটার। এই সীমানা ঘেঁষা এলাকাগুলিতে বন দপ্তরের জমিতে বসানো হচ্ছে নানা রকমের গাছ, নিম, শাল, শিমুল, পলাশ। এটা নিশ্চয়ই একটা সাধুবাদ জানাতে হয়, কারণ পুরুলিয়া একসময় পুরো বনাঞ্চলে ঢাকা ছিল। সুতরাং ন্যাচারালি বা আমাদের যে সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে ঝাড়খণ্ডে, সেখানে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, সেখান থেকে অনেক পার্টিকুলেটস চলে আসছে এখানে পুরুলিয়ায়। যদি আমরা সবুজ প্রাচীরের ব্যবস্থা করতে পারি, সেই বৃক্ষরাজি আমাদের বাইরে থেকে যে পলিউশনটা আসছে, বিশেষ করে পার্টিকুলেট ম্যাটার্সগুলো যেগুলো আসছে, সেগুলো আটকে দিতে পারবে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার ইন্দাসের গ্রামে খবরের জেরে প্রথম পাকা রাস্তা। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু করেছে জেলা পরিষদ। কোচবিহারের মাথাভাঙার গ্রামে নতুন ব্রিজ। শালটিয়া নদীর ওপর নতুন ব্রিজ তৈরি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের। বাঁকুড়ার ইন্দাস ব্লক, এখানকার ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত দুদিকে চাষের জমি, মাঝখানে প্রায় 3.5 কিলোমিটার মাটির রাস্তা। অভিযোগ, এই রাস্তায় যাতায়াত করা মানেই ছিল দুর্ভোগ। গত মার্চে এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরেই পদক্ষেপ। সম্প্রতি ঢালাই রাস্তার কাজ শুরু করেছে বাঁকুড়া জেলা পরিষদ। নিউজ 18 বাংলার খবরের জেরে ইন্দাসের গ্রামে এই প্রথম তৈরি হচ্ছে পাকা রাস্তা। আমাদের রাস্তার খবর নিউজ 18 বাংলা তুলে ধরেছিল, তা থেকেই এখন রাস্তা আরম্ভ হয়েছে। আমরা নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। এখন তো রাস্তার কাজ চালু হয়েছে, ভালোই হয়েছে। টোটো যাতায়াতের সুবিধা হচ্ছে। দীর্ঘদিন আন্দোলন করে যেটা করেছিলাম আমরা, তার ফল পেয়েছি। এখন খুব সুন্দরভাবে যাতায়াত হচ্ছে, এখন কোনো অসুবিধে নেই। ডোঙ্গালন, গয়লাপুকুর, মঙ্গলপুর এবং মহেশপুর থেকে ইন্দাস শহরে যাওয়ার বড় ভরসা এই রাস্তা। গত এপ্রিলে এই কাঁচা রাস্তায় ট্র্যাক্টর দুর্ঘটনা ঘটে, তাতে একজনের মৃত্যু হয়। খবরের জেরে গ্রামে শুরু হয়েছে পাকা রাস্তা তৈরির কাজ। WBSRDA এর দপ্তর থেকে ওটা প্রায় 1.5 কোটি টাকায় স্যাংশন হয়েছে। এতে আমাদেরও একটা মনের মধ্যে খুশি যে না, একটা কাজ করাতে পারলাম, আপনাদের মাধ্যমে জানতে পেরেছিলাম, সেটার কাজটা আমরা করতে পারছি। সেটার জন্য আমরাও নিজেরা খুশি, এলাকার মানুষও খুশি। কোচবিহারের মাথাভাঙা, এখানকার নিশিগঞ্জ 2 নম্বর পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে শালটিয়া নদী। এই নদীর উপরে আগে সেতু ছিল, বয়সের ভারে সেটি দুর্বল হয়ে পড়ে। এখানে তৈরি করা হয়েছে নতুন সেতু। প্রায় 2,20 লক্ষ টাকা খরচ করে এই সেতু তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। ভাঙা ছিল, খারাপ ছিল, লোকজন যাতায়াতের অসুবিধা ছিল। এখন ব্রিজটা ভালো হয়ে গেছে, পাকা ঠাকা হয়েছে, লোকজনের যাতায়াতের সুবিধা ভালো হয়েছে। আগে গাড়ি ঘোড়া যাইতো না, তো ভাঙা ব্রিজ ছিল, এখন যাতায়াত করতে পারে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে আমাদের শালটিয়া নদী বামনমারা সেতু, যে বিগত বামফ্রন্ট আমলে এই সেতুটি ছিল, সেই সেতুটি দুর্বল হওয়ার কারণে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে সেখানে একটু সেতু নির্মাণের প্রচেষ্টা নেওয়া হয় এবং সেই চেষ্টায় ওখানে 2,20 লক্ষেরও অধিক টাকা ব্যয়ে এখন একটু নতুন সেতু নির্মাণ হয়েছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। কসবায় মদের আসরে শুট আউট, গুলিবিদ্ধ অভিজিৎ নাইয়া নামে এক যুবক, আর অভিজিতের হাতে তালুতে গুলি লাগে। বেসরকারি হাসপাতালে ভর্তি। গুলিবিদ্ধ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কার্তুজের খোল। অভিজিৎ নাইয়া নামে এক যুবকের হাতে গুলি লাগে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি। সরাসরি চলে যাব প্রীতির কাছে। প্রীতি, প্রথমে জানতে চাইবো যে ঘটনার সূত্রপাত কোন জায়গায়, ঠিক কি ঘটেছিল?
দেখো ঠিক কি ঘটেছিল এই পুরো বিষয়ে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ, কারণ এখনো পর্যন্ত যেই যুবকের গুলি লাগে সে কিন্তু অজ্ঞান অবস্থায় রয়েছে, তার এখনো হুঁশ ফেরেনি এমনটাই জানাচ্ছেন তার পরিবারের লোকেরা। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাই হচ্ছে মূলত ঘটনাস্থল। গতকাল রাতে এখানে বসেই অভিজিৎ নাইয়া এবং বেশ কিছু যুবক রাত্রিবেলা আড্ডা মারছিলেন এবং বেশ কিছু পিকনিক চলছিল এমনটাই মনে করছেন স্থানীয়রা, কারণ খাবারের প্যাকেট থেকে শুরু করে মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র এখানে পড়ে রয়েছে। পরবর্তীতে ঠিক 11টা থেকে 11:30টায় এই অভিজিৎ নাইয়া যে যুবকের গুলি লাগে সে রক্তাক্ত অবস্থায় তার বাড়ি এখান থেকে 50 মিটার দূরে সেই বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে তার পরিবারের সদস্যদের কাছে সে বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। স্বাভাবিকভাবেই সেই অবস্থায় পরিবারের সদস্যরা তারা জানতে চান না ঠিক কী ঘটনা ঘটেছে, কারণ তাদের যে ছেলে সে রক্তাক্ত অবস্থায় ছিল, আহত ছিল, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় রুবির এক বেসরকারি হাসপাতালে, সেখানেই তাকে ভর্তি করা হয়। ঠিক কী কারণে এই গুলি চলে এবং কে বা কারা গুলি চালিয়েছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে স্থানীয়দের সঙ্গে যখন আমরা কথা বলি তখন জানতে পারি বেশ কিছুদিন আগে এই অভিজিৎ নাইয়া বেশ কিছু যুবককে মারধর করে, তারা ঠিক অন্য পাড়ার যুবক ছিল এবং সেখান থেকে এই ঘটনার সূত্রপাত কিনা সেই নিয়েও কিন্তু তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত স্থিতিশীল নয় অভিজিতের শারীরিক যে কন্ডিশন, সে হাসপাতালে ভর্তি রয়েছে, অজ্ঞাত অবস্থায় রয়েছে। ভাই দৌড়ে দৌড়ে আসছে, ওর হাতে দেখছি ব্লাড পড়ছে, তখন আমরা বুঝতে পারিনি কী করে হয়েছে না হয়েছে, তো আমরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখালাম তো বলছেন ওরা গুলি লেগেছে। তখন এমনই পরিস্থিতি ছিল তো ম্যাম, আমরা জিজ্ঞেস করার ইয়েতে ছিলাম না, তখন আমরা ভাবছিলাম কখন ওকে ভালো করে মানে ঠিক করবো, কী করবো এইসব। ওর প্রত্যেক দিন বন্ধুদের সাথে বসেন, যেরকম বসে আড্ডা মারে গল্প করে গেম খেলে সেরমই খেলছিল, হঠাৎ দেখছি এরকম হয়ে গেছে। মদের আসর বসেছিল কি কোনো? না 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 না, বেশি বয়স না, মদ একদমই যে বলবো না খায় না, হয়তো কোনো কিষান পারপাসে খেয়ে নেয়, বাট কালকে খেয়েছিল না। সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও বুধবার বারাসত আদালতে সেই ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন মঞ্জুর। এখানেই অনেকের প্রশ্ন, এত তথ্য প্রমাণ থাকার পরেও কিভাবে ভিডিও আগাম জামিন পেয়ে গেলেন? তাহলে কি শুধু চুনোপুটিরাই জালে? মাথাকে ছাড়। এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। 30 অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এরপর 11ই নভেম্বর মঙ্গলবার বারাসত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। তাঁর সেই আবেদন বুধবার মঞ্জুর করে আদালত। 438 করেছিল, সাবসিকুয়েন্টলি যতটুকু ইয়ে হয়েছে উনি বেল পেয়েছেন, কোর্টে একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছেন, কন্ডিশনাল অর্ডার রয়েছে আয়ের সঙ্গে মিট করার জন্য। আদালতে পুলিশের তরফে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়। নিউটাউনে বিডিওর ফ্ল্যাটে সোনা ব্যবসায়ীকে মারধরের ভিডিও, ফ্ল্যাট থেকে বিডিওর গাড়িতে করে দেহ নিয়ে যাওয়ার সিসি ক্যামেরার ফুটেজ। বারাসত আদালতে সরকার পক্ষের বিশেষ আইনজীবী জানান, সল্টলেকের দোকানের হোর্ডিং দেখে সোনা ব্যবসায়ীর ফোন নাম্বার পান বিডিও। ফোন নাম্বার থেকে আধার কার্ডের তথ্য বের করেন। স্বপন কামিল্লার দাঁতনের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে যান। আদালতে এদিন বিশেষ আইনজীবী জানান, নিউটাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়। বিডিও প্রশান্ত বর্মন বেল্ট এবং জুতো দিয়ে মারেন। স্বপন কামিল্লার শরীরে 32টি আঘাতের চিহ্ন মিলেছে। প্রশান্ত বর্মনকে গ্রেফতার না করলে উনি তদন্ত প্রভাবিত করতে পারেন। এরপরেও খুনে অভিযুক্ত বিডিওর আগাম জামিন মঞ্জুর। এখানে অনেকের বক্তব্য, বিডিওর বিরুদ্ধে এত অভিযোগ, এত প্রমাণ, বিডিওর বিরুদ্ধে 4 ধৃতই মুখ খুলেছেন, দাবি করেছেন কিভাবে বিডিও মারধর করেন সোনা ব্যবসায়ীকে, তারপরেও বিডিও কিভাবে আগাম জামিন পেয়ে গেলেন। ভিডিও তো মেরে দিয়েছে আমার জামাইবাবুকে, ওর এভিডেন্সে সবকিছু প্রমাণ দেওয়ার সত্ত্বেও এ তো পুলিশ মানে সবকিছু প্রমাণ দেওয়ার পরেও জামিন করে দিল, ও আবার জামিন পেয়ে গেল। মানে আগে থেকে আমরা শুনেছি প্রভাবশালী, বিচার ব্যবস্থার উপর ভরসা উঠে গেছে। নিউজ 18 বাংলা।
বারাসাত মেডিকেলের মর্গে দেহ আর এই মৃতদেহের একটি চোখ উধাও। চোখ চুরির অভিযোগে সরব পরিবার। মঙ্গলবার হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখান। যশোর রোডে সেই বিক্ষোভ দেখে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তার নির্দেশে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। মৃতের মাকে সরকারি চাকরির নিয়োগপত্র। উত্তর 24 পরগনার বারাসাত, এখানকার কাজীপাড়ার বাসিন্দা বছর 35-এর প্রীতম ঘোষ সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে। বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয়। দেহ রাখা ছিল মর্গে। পরিবারের দাবি মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান, দেখেন প্রীতমের বাঁ চোখ নেই। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো। যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে। তারা নিজেরাই ইশারা বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। চোখ চুরির অভিযোগে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। সেই সময় বনগাঁ থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান, নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের। যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। বায়োডাটাটাও মার নিয়ে নাও। ঠিক ম্যাডাম। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি আমার সংসারটা চালাতে পারেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের ডিউটি রস্টার চেয়েছে স্বাস্থ্য দপ্তর। বুধবার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তদন্ত কমিটির 3 সদস্য। তারা মর্গেও যান, সুপারের সঙ্গে কথা বলেন। ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে। যেহেতু পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে, সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচওডি, সার্জারির এইচওডি তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচওডি কে রেখেছি। তারা দেখলেই তারা তাদের মতো ওপিনিয়ন, এক্সপার্ট ওপিনিয়ন দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে বা ঘটেনি। একটা ইনভেস্টিগেশন টিম হয়েছে, তাতে বিভিন্ন বিভাগের চিকিৎসক, আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম, চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, জেনারেল সার্জারির যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, আমরা এবং এই হাসপাতালের যিনি এএমএস অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি ছিলেন, আমরা সবাই মিলে এই কাজটা করেছি। অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন, এটা তাদের ডেমোক্রেটিক রাইট, এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন। সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল। পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি, এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে। ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হ্যাঁ। এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে জেলা পরিষদের ভবন। সেই ভবনে বিয়ের অনুষ্ঠান। বিয়েতে দেদার ফাটানো হলো বাজি। পাশে হাসপাতাল, শিশুদের ওয়ার্ড। সেসবে কোনো ভ্রুক্ষেপ নেই। শব্দ দূষণ, বায়ু দূষণ করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলল বাজি ফাটানো। দেদার ফাটছে বাজি। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতাল, হাজার হাজার রোগীর বড় ভরসা। এই হাসপাতাল চত্বরেই মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফাটানো হলো বাজি। শিশু বিভাগের থেকে কয়েক পা দূরে। তাতে কি বিয়ের অনুষ্ঠানে বাজি রংবাজি দেখল সরকারি হাসপাতাল। এমন ভাবে বাজির আওয়াজে আমি বাইরে বেরিয়ে আসলাম। হসপিটালে প্রচুর শিশু, সব ধরনের পেশেন্ট, বিভিন্ন হার্টের পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট, সব ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে থাকে। এইভাবে বাজি হসপিটাল গ্রাউন্ডে ফুটানো হয়, তাহলে এটা দুঃখজনক ব্যাপার। এটা আমরা কোনোদিন সমর্থন করি না।
অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না, তো ওই গেটে ঢুকতেও পারবে না, তুমি আর গাড়িগুলো লাগিয়ে রেখেছে। প্রশাসনও দেখছে না, হসপিটাল কর্তৃপক্ষ দেখছে, বুঝতে পারছি হয়তো গেটেই পেশেন্টটা কিছু হয়ে যেতে পারে। সবারই জানা হসপিটাল এরিয়ার 100 মিটারের মধ্যে শুধু আতশবাজি কেন, কোনো রকম সাউন্ড সিস্টেম বাজানো উচিত না। ইসলামপুর মহকুমা হাসপাতালে শিশু বিভাগ। এই হাসপাতাল চত্বরে রয়েছে জেলা পরিষদের ভবন, একটি বেসরকারি সংস্থাকে লিজে দেওয়া। এই ভবন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। মঙ্গলবার ছিল বিয়ের অনুষ্ঠান, সেখানেই সন্ধ্যে থেকে বাজির তাণ্ডব। বিয়ে বাড়ির পাশে হাসপাতাল, হাসপাতাল চত্বরে বাজি ফাটানোই যায় না, কিন্তু সেসব কে মানছে? বায়ু দূষণ, শব্দ দূষণের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে চলল রংবাজি। বাজির রংবাজি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত। ক্র্যাকার্সটা যে আতশবাজি যেটা ফেটেছে, এটা সত্যি নিন্দনীয়। এটা আমাদের জানাও ছিল না। অতিথি নিবাস লাগাও হচ্ছে আমাদের শিশু বিভাগটা, একদম বাচ্চাদের যে বিভাগটা, স্যার সেখানে তো আরো বেশি সচেতন নিরাপত্তা থাকা উচিত। বহুবার ওনাদের ইনফর্ম করেছিলাম, সেটা ওনারা যদি সচেতন না হয়, এবার আমরা এসডিও থ্রু যা পদক্ষেপ নেব, এবার যা ফার্দার পদক্ষেপ নেওয়ার উনি নেবেন ব্যবস্থা। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।